ইরান ইউএস যে যুদ্ধ চলছে, যার সিজ ফায়ার ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প ঢাক ঢিন্ডোরা পিটিয়ে, পাশে পাকিস্তান তাকে নিয়ে, সেই পিস ডিল কিন্তু আর চুরমার হয়ে গেছে। নেটোর যে সামিট হয়েছে 8ই জুলাই আঙ্কারাতে, তাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কথাটা সারা পৃথিবীকে প্রথম জানায় যে সিজ ফায়ার চুক্তি এই দুটো দেশের মধ্যে হয়েছিল বা হবে এরম কথা ছিল 60 দিন বাদে, তার জন্য যে 14 পয়েন্টের যে মেমোরেন্ডামটা সাইন হয়েছিল সেটা যে খুব ফ্রুটফুল হবে এমনটা ডোনাল্ড ট্রাম্প নিজেই বিশ্বাস করছিলেন না। যদিও তিনি বলেছিলেন যে নেগোসিয়েশনস চলবে, এবং আমরা তার মধ্যেই দেখতে পাচ্ছি ইউএস আর ইরানের মধ্যে যে যুদ্ধ ক্ষণিকের জন্য থেমেছিল, সেই যুদ্ধ কিন্তু আবার শুরু হয়ে গেছে। আমরা এই যুদ্ধ কেন শুরু হয়েছে, এই যুদ্ধের ফিউচার কি, এই যুদ্ধ ইন্ডিয়ার জন্য কি ইমপ্লিকেশন ক্যারি করে, সেইগুলো নিয়ে তো ডিসকাস করবই। কিন্তু আমি প্রথম যে পয়েন্টটা দিয়ে শুরু করতে চাইবো সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মিডিয়ার রোল। আপনারা যারা রেগুলার খবর দেখেন তারা জানেন যে এই সিজ ফায়ার যখন অ্যানাউন্স হচ্ছিল এবং তাতে যখন পাকিস্তান একটা পার্টনার হিসেবে এগিয়ে এসেছিল, তখন ইন্ডিয়ান মিডিয়ার একাংশে, ইন্ডিয়ান যে পাবলিক ওপিনিয়ন তার একাংশে এই নিয়ে চিন্তা পড়ে গেছিল যে পাকিস্তানকে কেন এরকম একটা প্রজেক্টে ইনভলভ করা হচ্ছে, এবং যেখানে ইন্ডিয়া আছে ইন্ডিয়াকে কেন মিডিয়েটর করা হচ্ছে না, ইন্ডিয়া কেন ঝাঁপিয়ে পড়ছে না। আমি কিন্তু তখন বারবার বলেছিলাম যে এটা ইন্ডিয়ার প্রবলেম না ঝাঁপিয়ে পড়ার মতো, এবং যে সব পয়েন্টে এই এগ্রিমেন্ট তৈরি হচ্ছে সেই পয়েন্টগুলো কিন্তু একটাও ফল্ট লাইনকে অ্যাড্রেস করে না। তাই আজ না হলে কাল এই পিস ট্রিটিটা একটা জোক হয়ে যাবে, এটা ইতিহাসে একটা আয়রনি হিসেবে লেখা থাকবে এই পিস ট্রিটিটার কথা, এবং তাতে ভারত নিজের নাম জড়াতে চাইবেই কেন। তাই মিডিয়ার এই যে ন্যারেটিভ, এই যে ট্র্যাডিশনাল মিডিয়ার কেবল খবর যেটা হচ্ছে সেটাকে রিলে করা, তার আন্ডারলাইং অ্যানালিসিসটা না করে যে এই যুদ্ধ থামবে না, সেটা আমরা আমাদের শোয়ে রোজ বলছি, কিন্তু মিডিয়া জানতো না। মিডিয়া এই নিয়ে চিন্তিত ছিল যে ভারত কেন মিডিয়েটরের রোলে ঝাঁপিয়ে পড়ছে না। তো আজকে সেই পয়েন্টটা অন্তত আমাদের সবার কাছে পরিষ্কার যে ভারত এই মিডিয়েশনের ভূমিকায় ঝাঁপিয়ে না পড়ে একদিকে ভালোই করেছে, এবং কেন ভালো করেছে সেটা ভিডিওতে আগে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এই যে আমেরিকার ইরানের মধ্যে যে লেটেস্ট এক্সচেঞ্জটা হচ্ছে সেটা একটা যুদ্ধর মতোই খুব ডায়নামিক। প্রতি মুহূর্তে নয় আমেরিকা কিছু একটা হামলা করছে, ইরান তার জবাব দিচ্ছে, এবং এইগুলো কিন্তু চলছে। কিন্তু মোটামুটি আপনাকে একটা সামগ্রিক ছবি দিতে প্রথমে যেটা হয় যে স্ট্রেট অফ হরমুজে কিন্তু ইরান কিছু শিপের ওপরে হামলা চালায়, এবং তারপর কিন্তু আমেরিকা ঢুকে ইরানের মধ্যে বম্বিং করে, কার্পেট বম্বিং ক্যাম্পেন করে, এবং তার জবাবে আবার ইরান যে জিসিসি যেসব নেশন আছে তাদের উপর কিন্তু যেসব আমেরিকান বেসেস আছে তাদের উপর আক্রমণ করে। মানে সেই পুরনো যুদ্ধের একদম এই যুদ্ধটা যেভাবে প্লে আউট করেছিল তার প্রথম ইনস্টলমেন্টে, আমরা কিন্তু এই ইনস্টলমেন্টেও ওই একই প্লে বুক দেখতে পাচ্ছি মোটামুটি। এবং এরপর যেটা মজার ব্যাপার হয় যে কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে ইরানের তরফ থেকে একটা দাবি হয়েছিল যে যেসব জাহাজ, যেসব শিপ এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করবে তাদেরকে কিন্তু একটা ফি দিতে হবে ইরানকে। এবারে কিন্তু এই ফিটার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প, যে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু একটা কমিশন দিতে হবে যদি স্ট্রেট অফ হরমুজকে সচল রাখতে হয়। এবং এর জবাবে ইরান যেটা বলেছে, IRGC যেটা ওদের আর্মি, তারা যেটা বলেছে যে এটা কিন্তু আমেরিকান হস্তক্ষেপ হিসেবে দেখা হবে এবং এটা কখনোই মেনে নেওয়া হবে না, এবং দরকারে স্ট্রেট অফ হরমুজকে ইরান কিন্তু ব্লক করে দেবে। অপারেশন এপিক ফিউরির দ্বারা খামেনিকে মারার পর তার যে ছেলে মাজতাবা খামেনি, তাকে নিয়েও কিন্তু একটা জল্পনা বাড়ছে, কারণ তিনি কিন্তু খুব একটা পাবলিক অ্যাপিয়ারেন্স করছেন না। তাকে কিন্তু কোনো রকম স্পিচ দিতে বা আমেরিকার বিরুদ্ধে কোনো রকম প্রভোকেটিভ মন্তব্য করতে এখনো কিন্তু দেখা যায়নি। এর মধ্যেই ইসরায়েল আমেরিকার সাথে একটা ইন্টেল শেয়ার করেছে যে ডোনাল্ড ট্রাম্পকে নাকি অ্যাসাসিন করার প্ল্যান ছিল, এবং ইসরায়েলের এতে যে ভূমিকা, যেটা নিয়ে আমরা একটু বাদেই আসবো, যে ইসরায়েল কিন্তু নিজের যে ক্যাটালিস্টের ভূমিকা, যে যার জন্যই যুদ্ধটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু ইসরায়েল এখনো ঠিক নিয়ম মাফিক তার মতো করে পালন করে যাচ্ছে। এবারে যে প্রশ্নটা, যে এই যে আগের যে ইনস্টলমেন্টের যুদ্ধটা হয়েছে তার থেকে আমেরিকা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এয়ার স্ট্রাইক করে এবং কনভেনশনাল যেসব যুদ্ধের মেথড, তাই দিয়ে কিন্তু ইরানকে অন্তত যুদ্ধে হারানো যাবে না। তাই এর পরবর্তীতে আমরা যে এই ফেজে অন্তত এই যুদ্ধটা যদি আরো এসক্যালেট করে, আমরা কোনো না কোনো পয়েন্টে কিন্তু আশা করতে পারি যে আমেরিকান একটা কিন্তু ল্যান্ড ইনভেশন, পার্টিকুলারলি ছোট জায়গাতে হলো, মানে একদম ফুল স্কেল ইরানের ইনভেশন না হলেও কিন্তু আমেরিকান একটা ল্যান্ড ইনভেশনের সম্ভাবনা দিন দিন কিন্তু বাড়ছে।
এবং এই ল্যান্ড ইনভেশন হয়তো এখনো আমরা দেখতে পাইনি, কারণ যে দুটো দেশ ইরানের বিরুদ্ধে লড়ছে, আমেরিকা, সেখানে কিন্তু মিড টার্ম ইলেকশনস আছে এবং ডোনাল্ড ট্রাম্পের পজিশন কিন্তু আজ খুব একটা ভালো নয়। এবং সামনেই নেতানিয়াহু, যিনি কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার দেশেও কিন্তু ইলেকশন আছে। এবং এই ইলেকশন যদি নেতানিয়াহু হেরে যান, তাহলে তার সাথে যে কি হবে এটা তিনিই জানেন ভালো করে। তো তাই জন্য এই দুজন লিডারের কাছে পার্সোনালিও কিন্তু এই সময়টা খুব ক্রুশিয়াল। এবং এটা কিন্তু একটা কারণ যার জন্য কিন্তু মাঝখানের এই যুদ্ধবিরতিটা আমরা দেখতে পেলাম। যদি এটা প্রথম বছর হতো এই দুটো লিডারে, তাহলে কিন্তু এরকম কোনো যুদ্ধবিরতি আমরা দেখতে পেতাম না। ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু কিন্তু আরো অ্যাগ্রেসিভভাবে এই ইরানকে ধ্বংস করার প্ল্যানটা পারসিউ করতেন। তাদের মধ্যে যে এটা চেক দেখা যাচ্ছে, এটা কিন্তু এই জন্যই যে দুজনের ইলেকশনই কিন্তু এই বছরে ডিউ। ছোট করে আমরা একটু পজিশনসগুলো বুঝে নিই। পজিশনসগুলো চেঞ্জ হয়নি। আমেরিকা কি চায়? আমেরিকা চায় যে ইরান নিজের নিউক্লিয়ার প্রোগ্রামটাকে বন্ধ করে দিক এবং তাই দিয়ে কোনো রকম বোম তারা বানাবে না, এই প্রতিশ্রুতি তারা আমেরিকাকে দিক। তারা স্ট্রেট অফ হরমুজ আগের মতো সচল রাখবে এবং যেটা আমেরিকা নিজে মুখে তো বলছে না, আমেরিকা যেটা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে যে সেখানে যদি একটা রেজিম চেঞ্জ করা যায়, এটা কিন্তু আমেরিকান অবজেক্টিভ, যে সেখানে যদি একটা রেজিম চেঞ্জ করা যায় তাহলে কিন্তু আমেরিকা নিজের একটা পাপেট সরকার বসিয়ে ইরানকে এবং ইরানের যে রিসোর্সেস আছে সেগুলোকে কন্ট্রোল করতে পারবে। ইসরায়েলের পজিশনটা কি? ইসরায়েলের পজিশন এক্সিস্টেন্সিয়াল থ্রেট। ইসরায়েল কিন্তু কোনো রকম আরব দেশ তার কাছে, তারা খুব উন্নতি করুক, তার কাছে খুব নিউক্লিয়ার বোম চলে আসুক, এটা কিন্তু ইসরায়েল পছন্দ করে না। এই যে টার্কি আমেরিকার থেকে F-35 বিমান কিনছে, যেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প একরকম মঞ্জুর করে দিয়েছে, তাতেও কিন্তু আমরা ইসরায়েলের আপত্তি দেখেছি। অতএব ইসরায়েলের পয়েন্ট একটাই, যে কোনো মুসলিম দেশকে ওই রিজিয়নে এত শক্তিশালী হতে দিও না যেটা ইসরায়েলের জন্য থ্রেট হয়। এবং ইসরায়েল যার জন্য লেবাননেও ঢুকে বসে আছে, এবং লেবাননেও কিন্তু ইসরায়েলি প্রেজেন্স আজকে আছে, যেটা কিন্তু 14 পয়েন্টের একটা পয়েন্ট ছিল, যে ইরান কিন্তু বারবার বলেছিল যে ইসরায়েল যদি উইথড্র না করে, লেবাননে যদি যুদ্ধ বন্ধ না হয়, তাহলে কিন্তু এই নেগোসিয়েশন ফল অ্যাপার্ট করে যাবে, এবং ঠিক সেটাই হতে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার ইরানের স্ট্যান্ড পয়েন্ট থেকে জিনিসটা কেমন দেখাচ্ছে, যে ইরান একটা ম্যাসিভ সাকসেস পেয়েছে। তারা সারা পৃথিবীকে তাদের যে লো ম্যানুফ্যাকচারিং কস্টের যে ড্রোন আছে, শাহিদ ড্রোন যেগুলোকে বলা হয়, এবং তাদের যে এই আমেরিকা এবং ইসরায়েল এই দুটো বড় ফোর্সের সাথে যুদ্ধ করে টিকে থাকার যে ক্ষমতা, কারণ একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে কেবল আয়াতুল্লাহ খামেনেইকে কিন্তু মারা হয়নি। তাদের দেশের যত রিসার্চার ছিল, যত সায়েন্টিস্ট ছিল, টপ লিডারশিপের ব্রাসটা, তার ফার্স্ট লেয়ারটা, সেকেন্ড লেয়ার, এমনকি তার থার্ড লেয়ারও কিছুটা আমেরিকার ইসরায়েল কিন্তু এদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে ওভার দ্য টাইম। কিন্তু তারপরেও ইরানের মধ্যে যে লিডারশিপ দেখা গেছে এরকম একটা যুদ্ধের টাইমে, সেটা কিন্তু সবাইকে সারপ্রাইজ করেছে। তাই বলাই বাহুল্য, এটা কিন্তু ইরানকে অনেকটা কনফিডেন্স দেবে। এবং এই স্ট্রেট অফ হরমুজকে তারা যে সারা পৃথিবীকে চোখ করতে একটা বেটিং পয়েন্ট হিসেবে ইউজ করতে পারে, সেটাও কিন্তু ইরান বুঝেছে। এবং আজ কিন্তু ইরান পাবলিকালি বলছে যে কিছু ফ্রেন্ডলি দেশ যেমন চায়না, রাশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, এদের ছাড়া কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে বাকিদের যেসব শিপমেন্ট পাস করবে তাদেরকে কিন্তু ইরান আটকাবে। আচ্ছা, শেষ করার আগে যদি আমরা ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউটা একবার দেখি, তাহলে ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ দিয়ে কিন্তু আসলে কি চেঞ্জ হয় সেটা আজকের দিনে দাঁড়িয়ে বলা খুব মুশকিল। তার কারণ হচ্ছে যে এই যুদ্ধের সব থেকে বড় যেটা কস্ট হতে পারে সেটা হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজের ব্লকেড এবং তার জন্য এনার্জি ফ্লো বন্ধ হয়ে যাওয়া, যেটা কিন্তু আগেও হয়েছে, এবং যার জন্য কিন্তু সরকার এই ভোট হয়ে যাওয়ার পরে রাজ্যগুলোতে সাবস্ট্যান্সিয়ালি গ্যাস এবং তেলের দাম কিন্তু আমাদের দেশে হাইক করেছে। কিন্তু এই ছোট্ট পিরিয়ডটার জন্য, যখন এই যুদ্ধটা বন্ধ হয়েছিল, যখন তেলের দাম বিশ্ববাজারে সস্তা হয়েছিল, আমাদের আম জনতার পকেটে কিন্তু তার প্রভাব পড়েনি। আমরা কিন্তু এখনো সেই বেশি দাম দিয়ে তেল কিনছি। মাঝখানে একটা আর্টিকেল যেটা খুব ভাইরাল হয়েছিল, যে ভারতবর্ষ এই যুদ্ধবিরতির মধ্যে আমাদের যে তেলের রিজার্ভ পাইলটা আছে সেটা কিন্তু এক বছরে তার সব থেকে হায়েস্ট মাত্রায় আছে। এবং ইরান যেটা বলেছে যে এই কিছু ফ্রেন্ডলি কান্ট্রিকে ফ্রি অ্যাক্সেস দেওয়ার কথা, তাতে কিন্তু ভারতকে হয়তো আগের মতো পরিস্থিতি আর ফেস করতে হবে না। এবং যেটা এখন একটা বিরাট কন্ট্রোভার্সি, যে ইথানল 20%, 30% যেটা মেশানো হচ্ছে, তো আমাদের এখানে এনিহাউ পিওর পেট্রোল কিন্তু পাওয়া যাচ্ছেই না কোথাও। পিওর পেট্রোল ভরার অপশান কিন্তু আমাদের দেশে নেই। এবং সেই ইথানল এবং এই পুরো জিনিসটা যেহেতু একটা ন্যাশনাল পলিটিক্সের জিনিস, তাই আমি ওটা নিয়ে কোনো মন্তব্য করছি না, বিকজ আমাদের এই চ্যানেলটা ইজ মোস্টলি ফোকাসড অন জিও পলিটিক্স।
কিন্তু ভারতবর্ষের এই এনার্জি কনন্ড্রামটা ভারতবর্ষের গভর্নমেন্টকে কিন্তু নিজের পলিসিটা ঠিক করতে হবে, যাতে কিন্তু ভারতবর্ষের যে একটা বিরাট মিডিল ক্লাস আছে তারা কিন্তু এরকম সময় একটা ন্যাভিগেট করতে পারে। কারণ ভারতবর্ষের মিডিল ক্লাসের কোনো লোক কিন্তু এই ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধটা বানায়নি, কিন্তু তার দাম আজকে ভারতবর্ষের মিডিল ক্লাসকেই দিতে হচ্ছে। তাই আমাদের সরকারের এটা কর্তব্য হবে যে কি করে মিডিল ক্লাসের উপরে এই লোডটাকে কমানো যায়। এবং যেটা ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক পজিশন, যে ভারতবর্ষ ওপেনলি কাউকে এই যুদ্ধে সাপোর্ট না করে তারা সিজ ফায়ারের কল করেছে বারবার, যে এই যুদ্ধটাকে 3 পার্টির মধ্যে কথা বলে যদি মিটিয়ে নেওয়া যায় সেটাই বেস্ট। কিন্তু ভারতবর্ষের এই ডিপ্লোম্যাটিক পজিশনের সাথে ভারতবর্ষের ইকোনমি, যেটা কিন্তু আজকের দিনে একটু আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেইটাকে কিন্তু এই যুদ্ধের সময় ব্যালেন্স করাই ভারতবর্ষের একমাত্র লুকআউট হবে। আমেরিকা, ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে, আদেও কি থামবে, এবং এর থেকে কি ফলাফল বেরিয়ে আসবে বলে আপনার মনে হয়, আপনি আমাকে কমেন্টে লিখে জানান। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা জিও পলিটিক্স নিয়ে এই চ্যানেলে প্রত্যেক দিন একটা ভিডিও বানাই। আপনি যদি জিও পলিটিক্সের ভিডিও এনজয় করেন বা কাউকে চেনেন যিনি এনজয় করেন, তার সাথে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো গল্প নিয়ে।